যেখানে আমরা আমরা দেখেছি যে আমাদের মানে চাহিদা এখন গ্যাসের 4200 মিলিয়ন কিউবিক ফিট প্রতিদিন, সেখানে আসলে 3800 মানে দিতে পারছে 2800 2800। 2700। তো এই যে গ্যাপ, এই গ্যাপের তো একটা বড় শিকার প্রথমেই হচ্ছেন আপনারা শিল্পরা। তো এইটা নিয়ে আপনারা যে এই দীর্ঘদিন পর নতুন সরকার আসলো, কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময় যদিও তারা এখানে এফিসিয়েন্সি বাড়িয়ে সরবরাহ বাড়ানোর কথা বলেছে, কিন্তু তারা চুক্তি বাতিল করে দিয়ে নতুন গ্যাস পাওয়ার সম্ভাবনাও বন্ধ করেছে। এখন শিল্প কি অবস্থায় আছে এই জ্বালানি নিয়ে, এবং এখান থেকে বেরোনোর জন্য আপনারা কি করছেন? জ্বালানি নিয়ে যে সমস্যাটা এই মুহূর্তে আছে, আমি যদি বলি তাহলে এটা হলো আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ। আজকেও আমি 3টা ফ্যাক্টরি থেকে টেলিফোন পেয়েছি। গত সপ্তাহে গাজীপুর এলাকার ফ্যাক্টরি মালিকরা আমার এখানে চলে এসছে। আগামী সপ্তাহে হয়তো সাভার এলাকার লোকজনও চলে আসবে। আমাদের যে 2টা এফএসআরইউ আছে, যেটা দিয়ে আপনার রিগ্যাসিফিকেশন হচ্ছে, আমরা অথেন্টিক কোনো ইনফরমেশন পাচ্ছি না, কিন্তু বলা হচ্ছে যে এফএসআরইউ এটা মেনটেনেন্স হচ্ছে, যার জন্য গ্যাসের চাপটা হঠাৎ করে কমে গেছে। এই জন্য আমরা সবসময় বলছিলাম যে অন্তত আরও 1টা বা 2টা এফএসআরইউ দরকার রিগ্যাসিফিকেশনের জন্য, কারণ আমাদের এই মুহূর্তে রিজার্ভ সিচুয়েশন ফরেন কারেন্সি বেটার। তো আমাদের এইগুলা যখন আমরা মন্ত্রণালয়ে আলাপ করছি, একটা বিষয় আমাদেরকে বলা হচ্ছে যে আগামী 2 বছর আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে, কারণ স্যামেন্টানেসলি অনেকগুলো কাজ ওনারা করছেন, উদ্যোগ নিয়েছেন। সেটা হচ্ছে এই সোলারকে, মানে সোলার এনার্জি আরও বেশি করে আসে, সেটার যে ইকুইপমেন্টের ট্যাক্স বা ট্যারিফ সেটা কমিয়ে দেওয়া। এক্সপ্লোরেশনের জন্য ওনারা অলরেডি বিডিং ইনভাইট করেছেন। এলএনজি ইম্পোর্ট করে রিগ্যাসিফিকেশনের জন্য যে 3 নম্বর বা 4র্থ এফএসআরও লাগবে, সেটা নিয়ে কাজ করছেন। কিন্তু এইগুলা কোনোটাই সহসা ভিজিবল হবে না, এটার জন্য 2 বছর লাগবে। আর আমাদের বক্তব্য হচ্ছে তাহলে এই 2 বছরের মধ্যে ইন্ডাস্ট্রি কোন জায়গায় যাবে, এটার কোনো উত্তর নাই। খুব চ্যালেঞ্জিং অবস্থায় আছি। একসাথে বলা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, অন্য জায়গায় বলা হচ্ছে যে আমি জ্বালানি দিতে পারবো না। আমরা সম্ভবত প্রস্তাব করব যে আপনি প্রয়োজনে এই আগামী 2 বছর ফার্টিলাইজার ইম্পোর্ট বেশি করে করেন, অথবা অন্য জায়গার থেকে গ্যাসটা ডাইভার্ট করে শিল্পে দেন, যেটা আপনি চাইলেই ইম্পোর্ট করা যাবে। কিন্তু স্টিম তো আপনি ইম্পোর্ট করতে পারবেন না, আপনি স্টিম ইম্পোর্ট করতে পারবেন না। সো ফার্টিলাইজারে যতদূর সম্ভব কমিয়ে গ্যাস দিয়ে, অথবা অন্য সেক্টরে গ্যাস কমিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে দিলে সেটার একটা এমপ্লয়মেন্ট বলি আর অর্থনৈতিক চাকা সচল হওয়া বলি, সেটা বৃদ্ধি পাবে। বাট চ্যালেঞ্জ দেওয়ার এখানে আছে, 2 বছরের সমস্যার সমাধান হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। না, এই জ্বালানি নিয়ে তো আর একটা সমস্যা আছে, যে আপনারা যেটা হচ্ছে মানে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মিলে, টেক্সটাইল অ্যান্ড আরএমজি দুটো মিলে বস্ত্র খাত এবং তৈরি পোশাক খাত, তৈরি পোশাক খাতে সেই অর্থে জ্বালানি কনজাম্পশন কম। কিন্তু ইতোমধ্যে আমরা যেটা শুনেছি যে আমাদের বস্ত্র খাতও রুগ্ন হয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশের শিল্প কম্পিটিটিভ থাকতে পারছে না। আপনারা আপনাদের কাঁচামাল বিদেশ থেকে নিয়ে আসছেন। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে পাকিস্তান, ভারত এবং ভিয়েতনামের সাথে, আপনারা কম্পিটিটিভনেস হারাচ্ছেন, এবং বলা হচ্ছে যে এই জ্বালানি আমদানি অব্যাহত থাকলে এই দাম আরও সমন্বয় করতে হবে। এই ফিউচারটা কি দেখছেন, এবং আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন সার্ভাইভ করার জন্য? আগামী 2 বছর ফিউচার খুব গ্লুমি। এক কথা যদি বলি, এখন এখানে কেউ সারভাইভ করবে, কেউ সারভাইভ করতে পারবে না। সারভাইভ যারা করবে তারা বিকল্প ব্যবস্থা হিসেবে আপাতত আমরা ইউজ করছি হলো এলপিজি। এলপিজি হলো আমরা যে গ্যাস লাইনে যে গ্যাস পাই তার চেয়ে আমাদের প্রায় 3 গুণ হলো খরচ করতে হচ্ছে। আর জ্বালানির দাম যেটা বৃদ্ধি করা হয়েছে, এই আশ্বাস দিয়ে যে সরবরাহটা নিয়মিত থাকবে, কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন হয় না, রেদার আরও কমে গেছে। কারণ প্রতিনিয়ত আমাদের নিজস্ব এক্সপ্লোরেশন কমছে, আর এলএনজি ইম্পোর্ট হলো আমাদের সীমিত। তো সেক্ষেত্রে আমাদের যে আরএমজি আছে, আরএমজিতে তুলনামূলক কম লাগে হলো জ্বালানি। বাট আমার ব্যাকওয়ার্ড যদি স্ট্রং না থাকে, আমি যদি ফ্যাব্রিক্স না পাই, আমি যদি সুতা না পাই, তাহলে কিন্তু আমার আরএমজি সামনের দিকে আগাতে পারবে না। কারণ ইম্পোর্টেড ফ্যাব্রিক এবং ইয়ার্ন দিয়ে আমরা সার্ভাইভ করতে পারবো না, বিকজ অফ লঙ্গার লিড টাইম। ওখানে লিড টাইম আরও লম্বা হয়ে যাবে, বায়ার তখন যেখানে শর্ট লিড টাইম পাবে সেখানে দেবে। আপনি জানেন যে পাকিস্তান এই যে গত 2-3 বছর খুব ভালো করছে। কেন ভালো করছে? ওই সেগমেন্টগুলো ভালো করছে। একসময় তারা খালি করতো আপনার হোম টেক্সটাইল, এখন কিন্তু তারা ডেনিমে ভালো করতেছে, এবং এখন আবার তারা নিটে ভালো করছে, যেসব হুডিস, কারণ তার র মেটেরিয়াল কটন তার আছে। এবং জ্বালানির ক্ষেত্রে বিশেষ করে
এই সোলারের ক্ষেত্রে পাকিস্তান খুব ভালো করছে। সো আমাদের জন্য খুবই হতাশাজনক অবস্থা আগামী 2 বছরের জন্য। এখন একটা জায়গায় আমরা সরকারের কাছ থেকে সাপোর্ট চেয়ে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার যে ফান্ড সেটার কস্ট কমিয়ে আনা। বাট জ্বালানি নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো সিগনিফিক্যান্ট আশ্বাস বলেন, রোড ম্যাপ বলেন বা সাপোর্ট পাওয়া বলেন, সেটা আমরা পাই নাই। এখন যত দ্রুত সরকার সিদ্ধান্ত নেবে ততই আমাদের অর্থনীতির জন্য ভালো হবে। যেটা দিয়ে শুরু করলাম বাবু ভাই, যেটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি বাড়ানো। আপনাদের শিল্প তো ইতিমধ্যে এনার্জি এফিসিয়েন্সি অনেক বাড়িয়েছে, এবং রুপটপ সোলারে যদিও সরকারি হিসাবে ইন্ডাস্ট্রিয়াল রুপটপ সোলার নেট মিটারিংয়ের আওতায় 400 বলা হচ্ছে, কিন্তু মিডিয়ার হিসাবে এটা 800-র বেশি, এবং এটা অব্যাহতভাবে আপনারা এই সেক্টরে বিনিয়োগ করছেন। তো মানে এই যে বিনিয়োগ যেটা করছেন এবং জ্বালানি খরচ যেটা কমছে, সেটা আপনাকে কতটা কস্ট এফেক্টিভ রাখছে? দেখেন, রুপটপ আরএমজির ক্ষেত্রে খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করবে না, কারণ আমাদের আরএমজি অধিকাংশই হলো ভার্টিক্যাল, রুফের সাইজ হলো সীমিত। রুফটপ হেল্প করছে হলো স্পিনিং এবং টেক্সটাইলকে, যার হলো ফ্ল্যাট ইন্ডাস্ট্রি। এবং এখন রুফটপ সোলার ইউজ করা হলো কস্ট এফেক্টিভ, কারণ হচ্ছে এই যে সোলারের দামও কমে এসছে এবং ইফিসিয়েন্সিও বেড়েছে। সুতরাং আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমাদের মেম্বারদেরকে এনকারেজ করছি যেন তারা সোলার তাদের ছাদে বসায়, সেটার জন্য আমরা ডাটাও নিয়েছি এবং আমরা এটা নিয়ে ইটকলের সাথে কাজও শুরু করেছি। একটা সিদ্ধান্তে আমরা চলে আসবো যেন আমাদের মেম্বাররা এই সাপোর্টটা পায় ফ্রম ইটকল। আর এর বাইরে বড় ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য সাথে সাথে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে গোল, সেটা ফুলফিল করার জন্য আমাদেরকে খুব দ্রুত বেশি করে পারমিশন দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে মার্চেন্ট পাওয়ার পারচেজে। এই মার্চেন্ট যেটা হলো এমপিপিএ বলতেছে, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, এইটা যদি সহজে দ্রুত সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় তাহলে ভালো হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানেও বাধা তৈরি করা হচ্ছে ইন টার্মস অফ চার্জিং, যে হুইলিং চার্জ বাড়ানো হচ্ছে। তো যে জিনিস এখনও শুরু হয়নি, সম্পূর্ণ নতুন একটা মেকানিজম আর মডালিটি, যেটা আমাদের জন্য খুব হেল্পফুল হতো, সেইখানেও বাধা তৈরি করা হচ্ছে। এটা নিয়ে আমরা গত সপ্তাহেও আপনার এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সাহেবের সাথে আমরা যোগাযোগ করেছি, আবারও যোগাযোগ করব যেন হুইলিং চার্জের ব্যাপারে সিদ্ধান্তটা দিয়ে দেওয়া হয়। না, তাহলে এই হুইলিং চার্জের বিষয়ে আমি পরে আসতে চাচ্ছিলাম। আপনি যখন বিষয়টা নিয়ে এসেছেন তখন আসি, যেটা হচ্ছে হুইলিং চার্জ এমনিতে মানে পিজিসিবির 31 পয়সা থেকে বাড়িয়ে 39 পয়সা করা হয়েছে, কিন্তু এখানে ইউটিলিটি কোম্পানিগুলো তার কম্পেনসেশন প্যাকেজ হিসাবে প্রতি ইউনিটে 2 টাকা 75 পয়সা চেয়েছে। আমাদের বিবেচনায় এটা আসলে অবান্তর এবং এই খাতকে বন্ধ করে দেওয়ার একটা পায়তারা। আপনারা এই বিষয় নিয়ে বিআরসির সাথে কথা বলছেন, বিআরসিও এটাকে এই মানে যে প্রস্তাব তাদের কাছে এসেছে তাদের লাইসেন্সিদের কাছে, এটাকে যৌক্তিক মনে করছেন, আপনাদের কথাই যৌক্তিক মনে করছে। কিন্তু ইতোমধ্যে তো এই মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসির আওতায় মানে কয়েকটা এমও হয়েছে, কিন্তু এই কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, এই হুইলিং চার্জ ফাইনাল না হলে চূড়ান্ত হবে না। এই বিষয়টা নিয়ে আপনারা বৃহত্তর পরিসরে বিআরসির পাশাপাশি জ্বালানি মন্ত্রণালয়ের সাথেও কথা বলবেন কিনা, ইভেন বিষয়টা কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও নিয়ে যাবেন কিনা? আমরা ধাপে ধাপে যেতে চাই। প্রথমে আমরা বিআরসির কাছে খালি মৌখিকভাবে না, লিখিতভাবে আমরা চিঠি দিয়েছি যে যেটা আছে সেটাই বহাল থাকা উচিত এই মুহূর্তে, কারণ একটা নতুন জিনিস। আর এটা ধরুন বিআরসি তো একটা স্বাধীন হলো এন্টিটি, তারা যদি দায়িত্ব পালন করতে পারে খুব ভালো, না হলে আমরা মাননীয় জ্বালানি মন্ত্রীর কাছে যাব, প্রয়োজনে অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, কারণ এটা হলো আমাদের এখন ম্যাটার অফ সার্ভাইভাল। আমরা যেখানে জ্বালানি দিতে পারছি না সেখানে যদি এই পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের ক্ষেত্রে যদি আমরা এইটা পাই, তাতে তো অন্য কারো সমস্যা হওয়ার কথা না। আমি বলবো কেউ এটাকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছে, যেটা জাতির জন্য কোনো অবস্থাতেই মঙ্গলজনক না। না, এখন একটা বিষয়ে আসি, যেটা হচ্ছে ধরুন আপনি বললেন যে 2টা এফএসআরইউ নিয়ে আসা বা একটা ল্যান্ড টার্মিনাল করা, এটা তো গ্যাস আমদানি করতে হবে। যেমন যুদ্ধ লেগে $10 গ্যাস আমরা কিনেছি প্রতি MMBTU, $20 $22। তো বৈশ্বিক আমাদের এখনই আমদানি নির্ভরতা প্রায় 65% বিদ্যুৎ জ্বালানি মিলিয়ে। এখানে যদি আমদানি বাড়ে তাহলে তো কস্ট অফ গ্যাস বাড়বে, কিন্তু রিয়ালিটি যেটা আপনার সবচেয়ে বড় কম্পিটিটর যেটা পাকিস্তান, ভিয়েতনাম, এদের সাথে রেটে জ্বালানির রেট এখন প্রায়
টাই হয়ে গেছে। পাকিস্তান বেশি থাকলেও এখন আবার সোলারের কারণে কমে আসছে। ইন্ডিয়া রাষ্ট্রীয়ভাবে সাবসিডি দিচ্ছে মানে টেক্সটাইল বিজনেসের উপর বা তাদের রপ্তানির উপর। কিন্তু এই যে এনার্জি যদি আমদানি বাড়ে তাহলে কস্ট বাড়বে। অন্যদিকে আমাদের যে স্কোপ আছে বিপুল, আপনি মানে শুরুতে যেটা বললেন যে ডাইভার্সিফিকেশন করা, অন্য শিল্পে বিশেষ করে সার বা বিদ্যুতে গ্যাসের ব্যবহার কমিয়ে দিয়ে এটা শিল্পকে দেয়া। আমাদের তো বিপুল পরিমাণ কয়লা আছে, প্রায় ৭৬ TCF-এর সম পরিমাণ কয়লা আছে। কারিগরিভাবে এই কয়লা উত্তোলন করা সম্ভব, কারণ পরিবেশের দায়বদ্ধতা আমাদের নাই। কিন্তু মানে কোনো সরকারই বিগত 16 বছরে এটার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নেয়নি। আপনারা বর্তমান সরকারকে এই বিষয়ে কোনো সাজেশন দেবেন কিনা নিজস্ব কয়লা উত্তোলনের ক্ষেত্রে? দেখেন, আমরা তো অবশ্যই সাজেশন দিব। আপনি যেটা বলছেন যে ইম্পোর্ট করলে কস্ট বাড়বে, কিন্তু আমার সামনে তার বিকল্প নাই। আপনি যে বিকল্পগুলোর কথা বললেন সেইগুলা যদি চূড়ান্ত করা যায় তাহলে অবশ্যই আমরা বলবো না যে এলএনজি ইম্পোর্ট করা হোক। কিন্তু এই মুহূর্তে আপনি যদি 2টা এফএসআরইউ পূর্ণাঙ্গ মাত্রায় ব্যবহার করতে হয় তাহলে আপনাকে তৃতীয়টা আনতে হবে, কারণ এই এফএসআরইউগুলা রেগুলার মেনটেনেন্সের সময় লম্বা সময় লাগে, তখন আমাদের গ্যাস লাইনে গ্যাসের প্রেশার শূন্য হয়ে যায়। এগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোল নিয়ে আপনি যেটা বললেন অনেক দিন ধরে আটকে আছে, যেহেতু এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, সুতরাং এই ব্যাপারে সরকারকে একটা সাহসী সিদ্ধান্ত নিতে হবে। ইন অ্যাডিশন টু দিস ওয়ান, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা আছে, যেটা আগস্ট মাসের থেকে আসার সম্ভাবনা আছে 300 মেগাওয়াট, এই বছরের শেষে হবে 1200। এইটা যেন ফুল ফেজে কাজ করে, যাতে করে এইখান থেকে 1200 যোগ 1200 এই 2400 মেগাওয়াট, রাফলি ফাইনালি হবে হয়তো 2100-2200 মেগাওয়াট, এইটা যেন আমরা পেতে পারি। এইটা যদি হয় তাহলে যেটা হবে যে ওয়েল বেসড অথবা ইনএফিশিয়েন্ট গ্যাস বেসড যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলো ফেজ আউট করা। সো আমাদের শর্ট টার্মে যদি বলি, যেখানে আমরা বলছি যে আমাদের জ্বালানির সমস্যার সমাধান হতে 2 বছর লাগবে, আমরা যদি এই বছরের শেষে 1200 মেগাওয়াট যদি আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পাই তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য হেল্পফুল হবে। না, যেটা হচ্ছে যে আপনি শুরুতেই বলেছেন যে অফশোর বিডিংয়ের জন্য দরপত্র আহ্বান করেছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বাপেক্সকে চাচ্ছি যে বাপেক্স কাজ করুক। কিন্তু রিয়ালিটি এটা যে তেল গ্যাস অনুসন্ধান যে পরিমাণ বিনিয়োগ নির্ভর এবং কুইক সিদ্ধান্তের দরকার। ব্যবসা, আপনি ব্যবসায়ী জানেন যে আসলে সরকার ব্যবসা করতে পারে না। এই সরকারি কোম্পানিকে দিয়ে এক্সপ্লোরেশনেও গত কয়েক বছরে তেমন সাফল্য আসেনি। 50 কূপ খনন যেটা 24 সালের মধ্যে শেষ হওয়ার কথা, এখনও অর্ধেকটা শেষ হয়েছে। আবার নতুন করে 100 কূপ খননের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে, এটা চলমান আছে। তো আপনার কি মনে হয় যে অফশোরের পাশাপাশি অনশোরেও মানে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করা দরকার? অবশ্যই আপনাকে অফশোর অনশোর সবার জন্য উন্মুক্ত করতে হবে। বাপেক্সের জন্য উন্মুক্ত করতে হবে, বিদেশের জন্য উন্মুক্ত করতে হবে। বাপেক্সকে কিছু প্রায়োরিটি বা কিছু অগ্রাধিকার আপনি যদি বলেন অবশ্যই দিতে হবে, কারণ তার সক্ষমতা তৈরি করার জন্য তাকে এই সুযোগটা দেওয়া লাগবে। অ্যাট দ্য সেম টাইম যে আপনার বিপুল বিনিয়োগের যেখানে প্রশ্ন, সেখানে বিদেশি যারা আছে তাদেরকেও এইটা দিতে হবে। কারণ এইগুলো যদি আনএক্সপ্লোর্ড থাকে তাহলে তো আমরা এই মাটির নিচে গ্যাস থাকলে তো লাভ নাই। তো সেই জায়গাটায় আমি মনে করি যে সবাইকে সুযোগ দেওয়া উচিত এবং বাপেক্সকেও তার এক্সপ্লোরেশনের সুযোগ দেওয়া উচিত। আপনার এক এক কথায় একটা মন্তব্য চাই, কারণ বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ করে ওয়েল অ্যান্ড গ্যাসের মতন যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, এখানে কোনো বিনিয়োগকারী শুধু উইন উইন চুক্তি, যেমন যেটা নতুন যে পিএসসি অনুমোদন করা হয়েছে, এটা খুবই ভালো বিনিয়োগ করার জন্য, কিন্তু শুধু সেটাতে তো আসবে না। তার আমলাতান্ত্রিক পরিস্থিতি, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টের গ্যারান্টি এবং লোকাল বিনিয়োগকারীরা কতটা কমফোর্টেবল এই পরিস্থিতির সাথে, সেটা তো। তাহলে সরকার যে বিনিয়োগ চাচ্ছে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছেন বাংলাদেশে ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে বিনিয়োগ করার জন্য এবং সহায়তা জোরদার করার জন্য, এবং মালয়েশিয়া থেকে পেট্রোনাসের সাথে পেট্রো বাংলার একটা কোঅপারেশন শুরুর আশ্বাসও মিলেছে। তো অ্যাজ অর্গানাইজেশন বিজিএমই বাংলাদেশের সবচেয়ে বড় মানে প্রতিনিধিত্ব আপনারা, মানে বিশেষ করে ট্রেড ডিপ্লোমেসির ক্ষেত্রে বাংলাদেশকে প্রমোট করছেন আপনারা ওয়ার্ল্ড ওয়াইড। তো এই ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে বিনিয়োগ আনার জন্যে আপনারা কীভাবে সহায়তা করতে পারেন? দেন আমাদেরকে ইনভাইট করলে আমাদের যে প্রয়োজনীয়তা সেটা আমরা তুলে ধরতে পারবো এবং সঠিক সময়ে সরকার যেন সঠিক সিদ্ধান্ত নেয় সে ব্যাপারে আমরা আমাদের মতামত দিতে পারবো।
আমরা তো বারবার উপযাজক হয়ে যদি সরকারের দ্বারস্থ হই, এখন অনেক সময় সরকার হয়তো মনে করতে পারে যে এখানে আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে এখানে আসছি। অতীতে তো এটাই হয়েছে। সেই জন্য আমরা সরকারের কাছে লিখিত প্রস্তাব দিই কি হওয়া উচিত, কি হলে দেশের অর্থনীতি এবং আমাদের সেক্টর সামনের দিকে এগিয়ে যাবে। শুধু আমাদের সেক্টর না, অন্যান্য শিল্পও কীভাবে এগিয়ে যাবে। এখন সরকার যদি মনে করে যে না, এখানে ট্রেড বডির কোনো ভূমিকার প্রয়োজন নাই, ওনারাই সব সিদ্ধান্ত নিতে পারবে এবং সঠিক সিদ্ধান্ত সব হবে, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু দিনের শেষে যেটা হবে সেটা হলো এই, সঠিক সময়ে যদি আপনি সঠিক সিদ্ধান্ত দিতে না পারেন তাহলে বিনিয়োগ হবে না, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। আমাদের যে অর্থ উপদেষ্টা তিতুমির সাহেব একটা কথা বলেন, বিনিয়োগের পরে হবে হচ্ছে কর্মসংস্থান, কর্মসংস্থান হলে এখানে মানি সার্কুলেশন হবে, মানি সার্কুলেশনে উনি রেভিনিউ পাবেন। তো প্রথমে তো বিনিয়োগটা হইতে হবে। বিনিয়োগটা হওয়ার আগে আমি বলবো যে বিনিয়োগের আগে যেটা লাগবে সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার। তো আপনি আগে ইনফ্রাস্ট্রাকচার দিবেন, তারপরে বিনিয়োগের পরে কর্মসংস্থান অটোমেটিক হবে। কর্মসংস্থান হলে আপনার হলো মানি সার্কুলেশন হবে ইন টার্মস অফ আপনার হলো এক্সপেন্ডিচার অথবা ভোগ যাই বলেন, তারপরে আপনি রেভিনিউ পাবেন। সো এই ইনফ্রাস্ট্রাকচার দয়া করে দেওয়ার ব্যবস্থা করেন, এই জায়গাটাই ফোকাস করি। যত রোড শো করেন আর যত আপনি গ্যালারি শো করেন, কোনো লাভ হবে না যদি আমার ইনফ্রাস্ট্রাকচার না দেন, এবং টাইমলাইন দিতে হবে কবে দিবেন। রাইট। আমি একদম শেষের দিকে চলে আসছি যে যে মানে আপনি যেটা শুরুতে বলছিলেন যে 2030 থেকে তো আপনাদের উপর একটা নতুন চাপ আসছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন কার্বন ফুটপ্রিন্ট কমানোর কথা বলেছে। ধারাবাহিকভাবে অনেক উন্নত দেশই এই কাজ করবে, কিন্তু এটার জন্যে মানে বায়ার প্রতিষ্ঠানগুলো তো তাদের আমাদের যে প্রোডাক্ট তৈরি হচ্ছে এটার জন্য তো বাড়তি ট্যারিফ দিচ্ছে না। না দেওয়ার কারণে যে জাস্ট ট্রানজিশনের যে ব্যাপারটা আপনার এর প্রভাব পড়ছে, মানে আপনাদের সেক্টরের শ্রমিকদের উপরের প্রভাব পড়বে, তারা যখন কর্মসংস্থান হারাবে তাদের লাইভলিহুডের উপর, এবং তাদের যদি আপনি এই আপনার আর্নিং কমে যায় তাহলে তো আপনি তাদের ফ্যাসিলিটিস বাড়াইতে পারবেন না। এইসব বিষয় নিয়ে বৈশ্বিক ফোরাম, যেটা UNFCCCর আওতায় কনফারেন্স অফ দ্য পার্টিতে ট্রেড নেগোসিয়েশন, এই বিষয়গুলো আলাপ আলোচনা হচ্ছে, এবং সিভিল সোসাইটি গত বন সম্মেলনে খুব স্পষ্ট করে জোরের সাথে তুলে ধরেছে যে এই কাজগুলো যদি মানে রপ্তানিকারক দেশদের করতে হয় তাহলে এটার জন্যে ক্রেতা দেশের দুইভাবে অর্থ দিতে হবে, এক দিতে হবে অনুদান, অন্য তাদের ক্রয়ের দাম বাড়াতে হবে। এই যে প্রক্রিয়া চলছে, বিজিএমই কী ধরনের প্রস্তুতি নিচ্ছে যে COP31 ট্রেড নেগোসিয়েশনে? আমরা যেহেতু বিশ্বের মানে তৈরি পোশাকের বাজারে একটা বড় প্লেয়ার, তাহলে আপনাদের ভয়েস আপনারা কিভাবে তুলে ধরতে চান আন্তালিয়াতে? এটা খুব চ্যালেঞ্জিং। ইন্ডিভিজুয়ালি আমাদের খুব ভালো ভালো ফ্যাক্টরি আছে, তারা এটা নিয়ে কাজ করছে। আমাদের একটা সেগমেন্ট আছে যারা SME, তারা খুব চ্যালেঞ্জিং অবস্থায় আছে। আমরা বিজিএমের থেকে এই মেম্বারদেরকে অ্যাওয়ার করছি যে সামনের দিকে এই চ্যালেঞ্জটা আসবে এবং এসে গেছে, সেক্ষেত্রে কী প্রস্তুতি নিতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের যে সার্টেন পার্সেন্টেজ যে আমাদের যে গ্রিন এনার্জি ইউজ করতে হবে, হুইচ ইজ 30%। তো আমার যদি নিজস্ব রুফটপ বা অন্য সোর্স না থাকে তাহলে আমাকে কার্বন ক্রেডিট কিনতে হবে। কিনা মানে আমার হলো প্রোডাক্টের কস্ট বেড়ে যাবে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের পক্ষ থেকে যেটা কাজ করছি, বিভিন্ন হলো আপনার দাতা প্রতিষ্ঠান আমাদেরকে হেল্প করছে, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট। একটা প্রোডাক্টের প্রোডাকশনের ক্ষেত্রে কত পরিমাণ কার্বন ইমিশন হচ্ছে সেটা যদি QR কোডে আপনি স্ক্যান করেন বের হয়ে যাবে, এটা বেড়ে যাবে। এখন এইটাকে যদি আপনি মিটিগেট করতে হয় তাহলে যে আমাদের যে গ্রিন এনার্জি বা সোলার ওয়ান অফ দ্য মেজর পার্ট, এটা নিয়ে কাজ করতে হলে একটু আগে যেটা বললাম আমার কার্বন ক্রেডিট কিনতে হবে। আর এটার সাথে ওই একটু আগে যেটা বললাম মার্চেন্ট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, এটাও জরুরি। কারণ আমি আমার রুফে পারতেছি না, কিন্তু আমি যদি অন্য জায়গার থেকে আমি যদি পাওয়ার কিনি এবং সেই পাওয়ারটা যদি গ্রিন এনার্জি হয় সেটাও আমাদের জন্য হেল্পফুল হবে। এই বিষয়টা গভর্নমেন্ট যতদূর জানি অ্যাওয়ার, বাট দায়িত্বটা আমরা নেওয়ার চেষ্টা করছি। এই কারণেও কিন্তু অনেক ফ্যাক্টরি একসময় বন্ধ হয়ে যাবে এটা যদি ফেস করতে না পারে। সো খুব বেশি এটা নিয়ে যে কাজ হয়েছে এমন না। আমরা সরকার যেভাবে বলে যে একটা ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, আমাদের মেম্বারদেরাও কিন্তু অনেক সাফার করেছে এই ব্যাংকিং সেক্টর। বিশেষ করে 5টা ব্যাংক যে মার্জ করা হইলো, মানে উইদাউট হ্যাভিং এ
প্রপার প্রিপারেশন, এইটার জন্য অন্তত আমার 100 ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে। এই আপনার ইন্টারভিউ দেওয়ার পরেই আমার একটা ম্যানুফ্যাকচারার আসবে যে তাকে আমাকে হেল্প করতে হবে কিভাবে এটা নিয়ে কাজ করা যায়। সো এই মানে এইগুলো সব চ্যালেঞ্জ নিয়েই আমরা আগাচ্ছি এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে যেহেতু সরকার প্রধান এখন পর্যন্ত বিজনেসের পক্ষে কথা বলছেন, আশা করি একটা সমাধানে আমরা যেতে পারবো। একদম আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে ভাইজান যাইতে হবে। মানে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে অবস্থা, আসলে তো গার্মেন্টস চাপে আছে জি। এবং জ্বালানি, কস্ট অফ ফান্ড, অন্যান্য পরিবেশ, এটার কারণে আপনারা বিভিন্ন ফোরামে বলছেন যে আপনাদের উপর মানে আপনাদের উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে 20 থেকে 30%। এটার কারণে রপ্তানি হ্রাস পাচ্ছে কিনা এবং ফিউচারটা কি দেখছেন? দেখেন, রপ্তানি তো এই গত অর্থ বছরে হলো ডিক্লাইনিং 3.41%। এটা নিয়ে খুব ওরিড না। যেটা নিয়ে আমরা ওরিড, আমরা এক্সপ্যান্ড করতে পারছি না। নতুন ফ্যাক্টরি আসছে অথবা এক্সিস্টিং ভালো ফ্যাক্টরি তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে। অন দ্য আদার হ্যান্ড প্রতিনিয়ত ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। এই বন্ধ হওয়ার পিছনে কিন্তু জ্বালানিও একটা বড় ইস্যু। জ্বালানি ঠিক মতো না পাওয়ার কারণে আমি অন টাইম শিপমেন্ট না করতে পারলে সেটা এয়ারফ্রেট হবে, তো ক্যান্সেল হবে। একটা অর্ডার ক্যান্সেল হওয়া মানে ওই ফ্যাক্টরি বসে যাওয়ার জন্য যথেষ্ট। সো বিষয়টা হচ্ছে যারা ভালো করছে তারা খুবই ভালো করছে এবং তারা এক্সপ্যানশনও করছে, কিন্তু জ্বালানির সমস্যা, ব্যাংকের হলো হাই ইন্টারেস্ট রেট অথবা ব্যাংকের যে এই যে হলো হলো দুর্বৃত্তায়ন হয়েছে, এইসব বিভিন্ন কারণে কিন্তু আমরা সাফার করছি। এর বাইরে তো আপনার এনবিআরের কিছু কর্মকর্তা কর্মচারীর দৌরাত্ম্য আছেই। সো সব কিছু মিলে আমরা বলতে পারি একটা মোটামুটি অবস্থানে আছে। এইগুলো যদি ম্যানেজ করা যায়, এই চ্যালেঞ্জগুলো যদি ফেস করে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি, এই সেক্টর আরও এগোবে। আর লাস্ট কথা হচ্ছে আমরা ফ্রম বিজিএমই এটা চাই না যে এই একটা সেক্টরই খালি ফ্লারিশ করুক। আমরা চাই যেন আমাদের যে প্রোডাক্টের বাস্কেট এটা আরও ডাইভার্স হোক। আমরা অন্য প্রোডাক্ট নিয়েও আগাইতে চাই, অন্যরাও এগিয়ে আসুক। বিজিএম মেম্বারদেরকে যেসব সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, অন্য সুযোগ সুবিধা যেন সরকার দেয়। আমরা চাই না বাংলাদেশ শুধুমাত্র একটা প্রোডাক্টের উপর বেশি মাত্রায় নির্ভরশীল হোক।